যারা ভেবেছিলেন এইবার ক্ষমতায় আসছে জামাত, এনসিপি সহ 11 দলীয় যে জোট, সেই বৃহৎ জোট একত্রিত হয়েছে আর এরাই ক্ষমতায় আসছে। এবার তাহলে কেন জামাত ক্ষমতায় আসতে পারল না? এটা তো সুবর্ণ একটা সুযোগ ছিল। তাহলে জামাত এই দলটাই কি আর থাকবে না? একদিকে বিএনপি, তারেক রহমান আসার পরে, দীর্ঘ প্রবাস জীবন কাটানোর পরে যখন দেশে ফিরেছে, কিছুদিনের মধ্যেই খালেদা জিয়া পরলোক গমন করলেন। এরপরে গোটা বাংলাদেশ একাই চষে বেরিয়েছেন এই তারেক রহমান। তারেক রহমানের উপরে মানুষ ভরসা রেখেছে, কিন্তু জামাত সেই গণ অভ্যুত্থান থেকে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে ময়দানে থাকার পরেও কেন তারা পরাজিত, এই বিষয়ে চুলচিরা বিশ্লেষণ করব আজ এই এপিসোডে। আপনাদেরকে বলবো যে কারণে জামাত পরাজিত। শুধুমাত্র একটি দুটি নয়, বেশ কয়েকটি কারণ আছে এর ভিতরে। প্রথমত, সবচেয়ে বেশি জনসংখ্যা যেটা মনে করছে জামাত ৭১ নিরপেক্ষ বা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা, অর্থাৎ দীর্ঘদিন যে রাজাকারের তকমা লাগিয়ে দিয়েছে জামাতের উপরে শেখ হাসিনা, সেই কথাই পুনরাবৃত্তি হয়েছে ২০২৬ সালের গণনির্বাচন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। একটা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার পিছনে যদি সেই দলের হাত বা সেই দলের যদি সহযোগিতা না থাকে, তাহলে সেই দল ক্ষমতায় আসা খুবই কঠিন। প্রত্যেকটা দেশের বিদেশিদের হাত থেকে নিজের দেশকে স্বাধীন করতে হয়েছে। সেটা পাকিস্তান, ভারত বা বাংলাদেশ একত্রিত যখন ছিল, তখন যেমন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, যেমন আমেরিকাও একসময় ব্রিটিশদের প্রধানত ছিল, তারাও আন্দোলন করেই মুক্তি পেয়েছে, তাদেরও স্বাধীনতা দিবস আছে। ঠিক এই রকমভাবে বিশ্বের ম্যাক্সিমাম দেশ কোনো না কোনো সাম্রাজ্যের অধীনে ছিল, আর সেই সাম্রাজ্য থেকে বেরিয়ে আসার জন্য যদি সেই দলটা সেই স্বাধীনতার দিনের বা স্বাধীনতার সালের পূর্বে গঠিত হয়, আর স্বাধীনতার ভূমিকা যদি না থাকে, এর জের বহুদিন থাকে, এখান থেকে কাটিয়ে ওঠা খুবই কঠিন। যেমন বাংলাদেশের ৭১ যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থান নিয়েছিলেন জামাত, যেখানে পাকিস্তান বাহিনী দিনের পর দিন বাংলা ভাষাভাষী মা বোনেদের উপরে অত্যাচার অকথ্য, আপনারা দেখেছেন সেই ইতিহাস, সেই রক্তমাখা ইতিহাস, সেই ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের মধ্যে কি নির্বিচারে মানুষের উপরে অত্যাচার করেছে পাকিস্তানের বাহিনী। সেখানে জামাত অভিযোগ যে তারা কোনো প্রকারে এই আন্দোলনে সামিল হয়নি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যাদেরকে ভোটের কথা বলা হবে, তাহলে তারা কেন ভোট দেবে? বিশেষ করে আজকে ভারতবর্ষের কথা যদি বলি, ভারতবর্ষে বিজেপি দলটা গঠিত হয়েছে স্বাধীনতার পরে, কিন্তু বিজেপি নামক যে দলটা তৈরি করেছে পিছনে থেকে সেই আরএসএস কিন্তু স্বাধীনতার পূর্বে গঠিত হয়েছে, কিন্তু স্বাধীনতা আন্দোলনে এদের ভূমিকা একেবারেই শূন্য। বরঞ্চ আমরা একটু ইতিহাস দেখলে দেখতে পাবো সেখানে ব্রিটিশদের গোলামি করেছে এরা। তবুও যদিও এই মুহূর্তে বিজেপি সরাসরি ক্ষমতার শীর্ষে বসে থাকলেও আরএসএস যদি সামনে আসতো, তাহলে কোনোদিনই পারতো না। সেটা আরএসএস বুঝতে পেরেছে যে আমাদের দলের নেতা মন্ত্রীদের একটু একটু করে পুশব্যাক করব, ঢোকাবো দলের ভিতরে, বিজেপি নামক দলের ভিতরে, এবং আরএসএস পিছনে থেকে স্ট্রাগলটা করবে। এটাই হচ্ছে, এটাই চলছে। জামাত 1941 সালে তৈরি হয়েছে এই দলটা, অর্থাৎ ব্রিটিশ
ভারতের জন্ম এই জামাতে ইসলাম 1941 সালে। এই দলটা স্বাধীনতার পিছনে ভূমিকা কি আছে? আছে। এই দলটার স্বাধীনতার পিছনে ভূমিকা আছে কি না, তো আমাদের একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র দরকার, যে কারণে পাকিস্তান এবং বাংলাদেশ, আজকে বাংলাদেশ কিন্তু সেদিনকে পাকিস্তান তৈরি হয়েছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই হচ্ছে এদের ইতিহাস। তারপরে একাত্তরে যদি খেয়াল করা যায়, এরা 41 থেকে 71 পর্যন্ত দীর্ঘদিন পাকিস্তানি বাহিনীর সঙ্গেই ছিল। এটা হচ্ছে সবচাইতে মাইনাস পয়েন্ট। অন্যদিকে বিএনপি তৈরি হয়েছে স্বাধীনতার পরে, অনেক পরে। 1978 সালে বিএনপি তৈরি হয়েছে, যেখানে থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি আজকের দিনে দাঁড়িয়ে তারা স্বাধীনতাকে অস্বীকার করে না, কিন্তু জামাতের নামে অভিযোগ আছে তারা 71-এর স্বাধীনতাও নাকি অস্বীকার করে। তাই এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট। স্বাধীনতার সার্বভৌমত্ব এমন একটা জিনিস, এমন একটা আবেগ মানুষের সঙ্গে জড়িয়ে আছে, জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা মানুষের ভিতরে। দেশ বললেই গোটা একটা মানচিত্র, আর মানচিত্রের ভিতরে নিজের ঘর, নিজের মাটি, নিজের যেটা মারা যাবে তারপরে যেখানে কবর বা শ্মশানের জায়গা হবে, সেই জায়গাটাও যেন নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ এবং নিজের চোখে ভেসে ওঠে বারবার মানুষ চোখে। এটাই হচ্ছে স্বাধীনতার আবেগ। তাই এই আবেগে যতটা ঘি ঢালতে পেরেছে বিএনপি, জামাত পারেন। তাই স্বাভাবিকভাবেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যতই বলুক না কেন যে আমরা সবসময় দেশের সার্বভৌমত্ব, লেটেস্ট নতুন ভার্সন ইত্যাদি ইত্যাদি, বরফ গলেনি, তবে কিছুটা হলেও যে বরফ গলেছে ওই ছাত্র শিবির, এনসিপি সহ অন্যান্য দল মিলিয়ে। এরা কতটা এই 71-এর ভুল ত্রুটিকে পিছনে ফেলে নতুন বাংলাদেশের, নতুন বলতে গেলে 71-এর স্বাধীনতার আবেগকে বুকে ধরে এগিয়ে যেতে পারবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্নের কথা। যদি আজকের দিনে দাঁড়িয়ে জামাতে ইসলামী 71-এর স্বাধীনতাকে বুকে আগলে রেখে মাঠে নামে এবং এখন থেকে গুটি সাজাতে লাগে, হয়তোবা গুটি সাজানো মানে এই নয় যে ক্যারাম বোর্ডের গুটি সাজানো। গুটি সাজানো বলতে গেলে জনসংযোগ। রাজনীতিতে জনসংযোগের বাইরে তার ভ্যালু অফ জিরো। তাই জনসংযোগটা কতটা করতে পারছে তার উপরে নির্ভর করবে আগামী দিনের বিভিন্ন ধরনের যে ছোট ছোট নির্বাচনগুলো আসছে তার উপরে। দ্বিতীয়ত হচ্ছে দেশের ভিতরে গণ অভ্যুত্থানের পরে জামাত, এনসিপি সহ বিভিন্ন সংগঠনগুলো মানুষের পরিষেবা দেওয়ার নামে যে পরিমাণে হুঙ্কার ছুড়েছে, তারা চাঁদাবাজি করেনি, ঠিক আছে, কিন্তু মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। যে মানুষগুলো স্বাধীনতাকে মানে না, যে মানুষগুলোকে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশের সংবিধান পাল্টাবে, ইভেন দেশের টাকাতে যে ছবি আছে 71-এর মুক্তিযোদ্ধা এবং দেশের বঙ্গবন্ধু নামে পরিচিত সারা পৃথিবীর মানুষের কাছে, তাকে একদম ধুয়ে মুছে সাফ করে দেবে। তাই 71 যারা বিশ্বাস করে, 71-কে যারা মনে রাখে, স্বাধীনতা দিবসকে যারা ভালোবাসে, স্বাধীনতাকে যারা মান্যতা দেয়, তারা ভেবেছে যে জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসে বাংলাদেশটা ক্ষতবিক্ষত হবে। তাই হাসিনা যতটা ক্ষতবিক্ষত করেছে এরা হয়তোবা তার চাইতেও বেশি, যে কারণ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তৃতীয়ত সবচাইতে ভাইটাল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা দেখেছেন বারবার অভিযোগ করে
ধর্মীয় উগ্রতা, মৌলবাদ, কট্টর এবং ইসলামের গোড়ামি থেকে বেরিয়ে আসতে পারেনি। মেয়েদেরকে ঘরের ভিতরে রাখতে হবে, মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না, মেয়েরা এক কথায় নারী মানেই সেটা চার দেওয়ালের মধ্যে বন্দি রাখার একটা বস্তু। তাই নারীরা জামাত ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা বলাই যায়। একদিকে জেনজি যেটা বলছে এনসিপি যতই সঙ্গে জোট বাঁধুক না কেন, তারপরেও তাদের মধ্যে একটা ভয়, স্বাধীনতা একটা আবেগের জিনিস। সেখানে এই যেভাবে বলছে আমাদের মাননীয় তারেক রহমান, যে প্রক্রিয়াতে যে সফট তার মনোভাব, সেই সফট মনোভাব অনেকটা কাজে লাগিয়েছে বিএনপি। কিন্তু কট্টর উগ্রতা এদের কথার মধ্যে, চালচলনের মধ্যে বিরাজমান, নারী বিদ্বেষী এবং ঘরের মেয়েদেরকে চার দেয়ালের মধ্যে বন্দি রাখতে চায় এই জামাত নেতারা, যে কারণ থেকে জামাত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নারীরা। চতুর্থ কারণ হিসাবে দেখানো হচ্ছে যেটা, যারা আওয়ামী লীগ সমর্থক, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ সমর্থক লাখ লাখ আওয়ামী লীগ সমর্থক এখনো পর্যন্ত বাংলাদেশে বিরাজমান। যারা বিএনপির কাছ থেকে দূরে থাকতে চেয়েছিল, এনসিপির ছেলে মেয়েদের কাছ থেকে দূরে থাকতে চেয়েছিল, তারা দেখছিল, অবজার্ভ করছিল যে শেষ পর্যন্ত কি করা যায়। এই শেষ পর্যন্ত কি করা যায় এই দেখতে গিয়ে শেষে আওয়ামী লীগপন্থী যারা সফট আওয়ামী লীগ এবং দেশেই আছে, তারা দেখল জামাত যদি ক্ষমতায় আসে এবং এনসিপির ছেলেরা যদি ক্ষমতায় আসে, শেখ হাসিনার কামব্যাক করা জীবনেও সম্ভব না। যে কারণ থেকে আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ যারা, তারা ভোট লাগাতার বিএনপিকে দিয়েছে। যদিও শেখ হাসিনা বলেছে ভোট থেকে বিরত থাকার জন্য, যেখানে নৌকা নেই, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ যারা, তারা ক্যালকুলেশন করে বুঝতে পেরেছে যে আজকের দিনে যদি বিএনপিকে আনা যায়, বিএনপি যদি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়, তাহলে আগামী দিনে একটি লঘুদণ্ড প্রাপ্ত হয়ে শেখ হাসিনা কামব্যাক করার পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুব প্রবল, এটাই বিষয়। তবে পরিশেষে একটা কথাই বলবো, জামাতে ইসলাম যেটা উগ্র মৌলবাদের চাষ করার অভিযোগ, তাদেরকে কতটা সফট হতে পারছে, কতটা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে। এনসিপি যারা নতুন ছেলেরা, যারা গণ অভ্যুত্থান ঘটিয়ে দেশের আপামর মানুষের পরিবর্তন নিয়ে আসার কথা বলেছিল, মাঠে ময়দানে থেকে তাদের যোগ্য অধিকার, সেই অধিকার কতটা সরকারের কাছ থেকে পাইয়ে দিতে পারছে, এর উপরে নির্ভর করবে আগামী দিনের বিএনপি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরে কতটা সুষ্ঠু সবলভাবে দেশ পরিচালনা করতে পারছে। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। হার জিত প্রত্যেকটা জায়গাতেই আছে, জয় পরাজয় থাকবেই। তবে যারা পরাজিত হয়েছে তার মানে এই নয় তারা খেলতেই পারেনি। খেলা খুব সুন্দর হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আগামী দিনে কঠোর মৌলবাদী থেকে বেরিয়ে এসে সফট এবং হুঙ্কার, অনবরত বিএনপির যে হুঙ্কার, সেই হুঙ্কার থেকে বেরিয়ে এসে একদম সাধারণ মানুষের মধ্যে কতটা মিশিয়ে যেতে পারছে, তার উপরেই বেস করে আগামীর পথ চলা হবে। সেই পথ চলা নিশ্চয় বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য অত্যন্ত সুখময় হবে বলেই আমরা মনে করছি। জামাত তার নিজেকেও শুধরানোর প্রয়োজন আছে। পরাজিত মানে, হেরে যাওয়া মানে শেষ নয়, সেখান থেকেও শুরু করা যায়। আশা করব তারা আবারও শুরু করবে। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আর জিওপলিটিক্সের বিভিন্ন ভিডিও দেখার জন্য যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওতে একটা লাইক করে সামনে এগিয়ে যেতে সহযোগিতারা দিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।